হ্যালো ফ্রেন্ডস, আজ আমি আবারও একটি গল্প নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি। গল্পটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পুরো গল্পটা শুনে আমার পাশে থাকবেন। ছুটির দিন, আলস্যে ভরা বৃষ্টিমাখা সন্ধে, আর কি চাই। বহুদিন বাদে এরকম একটা সন্ধ্যা পাওয়া গেছে। তার উপর আজ আমি ফ্ল্যাটে একা। আজ অন্তত মাথায় একটা গল্পের প্লট নিয়ে আসতে হবে, যে করেই হোক। অনেক দিন শত চেষ্টা করেও কিছুতেই কিঞ্চিত একটা ভাবনাও আসছিল না মাথায়। এদিকে ম্যাগাজিনের লেখাটাও দিন কয়েকের মধ্যে দিতে হবে, তাই এক কাপ কফি সহযোগে ডায়েরিটা নিয়ে বসে জমিয়ে পড়লাম। সমস্যাটা সেই একই জায়গায় গিয়ে দাঁড়ালো, ঠিক কী নিয়ে লিখব। এই পরিবেশটা যদি একটা ভুতুড়ে আবাসের দিকে নিয়ে যাচ্ছে ভাবনা চিন্তাগুলোকে। তাছাড়া লিখতে বসলে আমার ওই ভূতেই বেশি পায়, প্রেম টেম পায় না ঠিক। ভূতের প্রতি টান আমার ছোট থেকেই, যদিও ভূতে ভয়ও পাই প্রচণ্ড। রাতে একা থাকতে হলে তো আজও বাইরের ঘরে আলো জ্বালিয়ে শুতে হয়, নইলেই মনে হয় কেউ যেন আমার পাশেই শুয়ে আমার দিকে তাকিয়ে আছে। চোখ খুললেই বুঝি দেখতে পাবো, বা খাটের বাইরে পা চলে গেলেই মনে হয় কেউ বুঝি খাটের তলা থেকে হাত বাইরে বের করে টেনে ধরলো পাটা। এরকম নানা ভাবনা। কোনো রকমে যদি ঘুমিয়েও পড়ি, তবু প্রচণ্ড এক ভয়ের স্বপ্ন দেখে ধরফড়িয়ে ওঠাটা অবশ্যম্ভাবী। সে যাই হোক, ভুতুড়ে অভিজ্ঞ অনেক ব্যক্তির সাক্ষ্যই আছে আমার কাছে। কারণ সুযোগ পেলেই মা, বাবা, পিসি, দাদা, দিদি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব নির্বিশেষে আমি ভূতের গল্প শুনতে চাই। আর প্রায় সকলেরই ঝুলিতে একটা না একটা ভৌতিক অভিজ্ঞতার কাহিনী থেকেই থাকে। সে নিজের হোক বা কারো কাছে শোনাই হোক। তার মধ্যে কিছু মানুষ যে গল্প দেয় না তা নয়, তবে বেশিরভাগ সত্যি ঘটনা। ভূতটা সত্যি কিনা সন্দেহ থাকলেও ভয়টা নিঃসন্দেহে সত্যি। যেমন আমার এক দাদা, বিল্টুদা, সে যে কি ডানপিটে, ভয় ডরহীন, সে না দেখলে বোঝানো সম্ভব না। মানে শুধু ভূতের বিষয় নয়, লৌকিক অলৌকিক সব বিষয়ে। সেদিন মামার বাড়ি গিয়ে এরকমই একটা বৃষ্টি ভিজে সন্ধ্যাতে আড্ডা শুরু করলে আমি অভ্যাসবশত টুক করে ভূতের ব্যাপারটা একটু তুলে দিলাম আলতো করে। তা বিল্টুদা তো প্রথমেই বলে দিল, ওসব ভূত টুতের গল্প টল্প আমি জানি না ভাই, বিশ্বাসও করি না, যত রাজ্যের বুজরুকি। শোন, মাঝরাতে ধুধুম মাঠের পাশে এক শ্মশানে একা রাত কাটিয়েছি বেড ধরে। আমাদের গ্রামের ওই পুরনো বিশাল বাড়িতেও একা রাত থেকেছি প্রায় 1 সপ্তাহ। কোনো দিন গাটা শিউরেও ওঠেনি। আমি বললাম, সে তুমি না হয় ভয় পেতে পারো, তারা তোমাকে দেখা দেয়নি তাই ভয়ও পাওনি। দেখা দিলে বুঝতাম যে তুমি কতটা সাহস দেখাতে। যেই না বলা সে লাফিয়ে উঠল, তাই যদি হয় তবে আমার একটা ঘটনা শোন। তখন এইচএস দেব। সেই সময় প্রায় আমরা বারাসাত থেকে জগুলির দিকে 4-5 জন বন্ধুরা মিলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়তাম বিকেল হলে। এই তো পিকলুও যেত। কিরে পিকলু বল। পিকলুদাও ছিল সেদিন আড্ডায়। সে সম্মতি দিল, বলল, আরে ভাই, সেদিনকার কথা বলছি, সে এক কাণ্ড বটে, আজও কোনো ব্যাখ্যা দিতে পারি না। বিল্টুদা আবার শুরু করলো, তা ওই রাস্তায়, ময়নার রাস্তাটার আগে একটা কাঁচা রাস্তা মাঠের দিকে ঢুকে গেছে। তা 4 কিলোমিটার বা তার বেশি হবে রাস্তাটা, মানে শর্টকাট আর কি। এই রাস্তাটা নিয়ে আমাদের সকলেরই অনেক কৌতূহল ছিল সারা জীবন। কারণ সারাদিন ওই রাস্তাটা সকালে ব্যবহার করলেও সন্ধ্যের পর ওদিকে কেউ ভিড়িত হতো না। সবাই বলতো ওই রাস্তায় যে যায় তারই নাকি সে রাতে আর বাড়ি ফেরা হয় না। পরদিন তাদের পাওয়া যেত অচৈতন্য বা 2-1 বার তো মৃত অবস্থাতেও। বিশ্বাস করতাম কিনা জানি না, কিন্তু ওই রাস্তায় যেতামও না। কারণ সন্ধ্যের আগেই ফিরে যেতাম সাধারণত লোকালয়ের দিকে, নয়তো বাড়িতে ঠেঙাবে। কিন্তু সেদিন কি হলো, আমরা জাতীয় সড়ক ধরে কতটা যে চলে গেছি গল্প করতে করতে খেয়াল নেই।
আলো প্রায় নিভু নিভু। তখন খেয়াল হলো, এই রে, অনেকটা চলে এসেছে তো। এখন মেন রোড ধরে খুব জোরে সাইকেল চালিয়ে গেলেও রাত 8টা তো কম করে বাজবে বাড়ি ঢুকতে। তার উপর শীতের সময়, অন্ধকার হতে আর হয়তো মিনিট 10। বাড়িতে আজ খুন হয়ে যেতে হবে অত রাতে ঢুকলে। খুব জোরে পা চালাতে থাকলাম, মাথায় প্রচণ্ড ভয় মিশ্রিত উদ্বেগ নিয়ে। আজ আর রক্ষে নেই। হঠাৎ ওই কাঁচা রাস্তাটা চোখে পড়ল। আমি বললাম, ভাই, শর্টকাটটা নে, অন্তত 6:30টার মধ্যে ঢুকতে পারবো। একজন আতকে উঠে বলল, পাগল নাকি? ওই রাস্তার গল্প ভালো না। ওসব ভূত টুতের নিয়ে ছেলে খেলা একদম ঠিক নয়। কে শুনে কার কথা? আমি ইতিমধ্যে সাইকেল নামিয়ে দিয়েছি কাঁচা রাস্তায়। বাকিরাও নিরুপায় হয়ে চলল আমার পিছন পিছন। আমরা 4জন ছিলাম সেদিন 3টে সাইকেলে। সুজয় বসেছিল সন্তুর পিছনে। প্রথমে বাকিরা একটু ভয় পেলেও আমরা আবার এতটাই গল্পে মত্ত হয়ে গেলাম যে ওসব মাথা থেকে চলে গেল। এভাবে কতটা গেছি জানি না। হঠাৎ খেয়াল হলো, আমাকে প্যাডেলিং করতে প্রচণ্ড শক্তি দিতে হচ্ছে। রীতিমতো ঘেমে গিয়েছি আমি। আমার স্বাস্থ্য এখন যতটা ফিট দেখতে পাচ্ছ, তখন আরও বেশি ছিল। নিয়মিত ফুটবল খেলার, ছুটাছুটি করার অভ্যেস ছিল, তাই যত পথে সাইক্লিং করি না কেন এরকম কষ্ট হওয়ার কথা নয়। তবে হলো কি, মনে হচ্ছে যেন 3-4 জন একসাথে আমার সাইকেলের পিছনে বসে আছে, কিন্তু আমি তো কাউকে পিছনে বসাইনি আজ। কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করলো। আমি পিকলুকে কথাটা বলতেই ওর চোখ মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। শুধু বলল, ভাই, যত তাড়াতাড়ি সম্ভব পা চালা, কোনো দিকে তাকাস না। আমি মিথ্যে বলবো না, তবে একটা অজানা ভয় আমাকে পেয়ে বসলো। গা হাত পা কেমন একটা নিস্তেজ হয়ে যাচ্ছিল। তবু যত শক্তি আছে সবটা দিয়ে প্রাণপণে সাইকেল চালাতে শুরু করলাম। এমন সময় পিকলু বলল, ও কি, তোর সাইকেলের সামনের চাকা অমন উঠে আসছে কেন? আমি ওকে কিভাবে তখন বোঝাই, আমার যেন মনে হচ্ছে কেউ আমার সাইকেলটাকে পেছন থেকে টেনে ধরে রাখতে চাইছে। এমন সময় এক ঝলক আলো এসে পড়ল আমাদের মুখে। সামনের রাস্তায় একটা গাড়ির হেডলাইটের আলো। আমরা প্রায় পৌঁছে গিয়েছি মেন রোডে। সাথে সাথে সেই অসম ভার আমার সাইকেলের কেরিয়ার থেকে যেন হঠাৎ চলে গেল। খুব জোরে সাইকেল চালাচ্ছিলাম, তাই সাইকেলটা লাফিয়ে উঠল। কোনো রকমে পাকা রাস্তায় উঠে তীর বেগে বাড়ি ফিরলাম। বাড়ি এসে যা দেখলাম তা আজও তোকে দেখাতে পারবো আমার বাড়িতে গেলে। আমার সাইকেলের কেরিয়ারের উপর দিকের লোহার রড দুটো কারো দুহাতের বুড়ো আঙুলের চাপে গর্তের মতো ঢুকে গেছে। নমস্কার।